দেখো চলে এসেছি আমরা পুলিশ এক্সামের পরবর্তী প্র্যাকটিস সেট নিয়ে। ঠিক আছে, চলে আসি প্রথম অঙ্কে, করতে থাকো। দেখো প্রথম অঙ্ক কি বলেছে, দেখো কি বলেছে, বলছে দুটি সংখ্যার গসাগু হলো 47, যদি সংখ্যা দুটির গুণফল 6627 হয় তাহলে সংখ্যা দুটির মধ্যে বৃহত্তর সংখ্যাটি কোনটি। ঠিক আছে, দুটা সংখ্যা গসাগু বলে দিয়েছে, তাদের গুণফল বলে দিয়েছে, তাহলে বৃহত্তম সংখ্যাটা বের করতে হবে। আচ্ছা দেখো তো, আমি ধরে নিলাম যে সংখ্যা দুটা 47x আর একটা 47y। ঠিক আছে, যেহেতু গসাগু 47, তার মানে দুটোতেই 47 কমন থাকবে, আমি ধরে নিলাম একটা 47x একটা 47y। কোশ্চেনে কি বলেছে, সংখ্যা দুটির গুণফল 6627, তার মানে 47x ইন্টু 47y সমান হচ্ছে 6627। আচ্ছা এখান থেকে আমি 47, দেখো গুণ আছে ওইদিকে গেলে ভাগ হয়ে যাবে, এটাও 47 গুণ আছে সমানের ডান দিকে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে আমি এখানে রেখে দিলাম x ইন্টু ওয়াই, xy সমান 6627 ডিভাইডেড বাই 47 ইন্টু 47, দুটো 47। ঠিক আছে, 47 গুণ ছিল এদিকে আসলো ভাগ হয়ে গেল, এটাও 47 গুণ ছিল ভাগ হয়ে গেল। 47 দিয়ে কেটে দিই, 47 একে 47 থাকলো কত, দেখো তো থাকলো হচ্ছে 66 থেকে 47 বাদ দিলে কত হবে 19, 19 আর 2 মানে 192। 4 বারে যদি করি তাহলে এইদিকে 4 40 160 আর 128, তার মানে 188, তাহলে 4 বারে দিলাম 188 হলো, হাতে থাকলো কত 4, 4 আর 7 47 মানে 1, 47 দিয়ে কেটে দিলাম 141 হলো। আবার এটাকে দেখো 47 দিয়ে কেটে দেবো, 3 47 141, তাহলে আমার দাঁড়ালো 3। তাহলে x ইন্টু ওয়াই এর ভ্যালু যদি 3 হয় তাহলে পসিবিলিটি কি, একটা দেখো তো দুটো সংখ্যার গুণফল, দুটো সংখ্যার গুণফল একটা মৌলিক সংখ্যা দাঁড়িয়েছে, তার মানে একটা 1 হবে আর একটা 3 হবে, যে কোনো একটা x এর ভ্যালু 1 হবে y এর ভ্যালু 3, বা y এর ভ্যালু x এর ভ্যালু 3 হলে y এর ভ্যালু 1, তার মানে এদের দুটোর মধ্যে যে কোনো একটা 1 হবে, যে কোনো একটা 3 হবে, এর বাইরে তো ফ্র্যাকশনে তো আসবে না, কারণ এগুলো সবগুলো একদম পূর্ণ সংখ্যা। ঠিক আছে, তাহলে আমি এখান থেকে ধরে নিলাম যে স্যার x এর ভ্যালু, আমার পসিবিলিটি দুটোই, x এর ভ্যালু 1, y এর ভ্যালু 3। ঠিক আছে, উল্টাটাও হতে পারে, একই ব্যাপার, যদি আমি x এর 3 ধরি তাহলে y 1 হবে, তাহলে এই দুটো 1 আর 3। এবার আমাকে কি কোশ্চেনে জানতে চেয়েছিল বৃহত্তর কোনটি, তাহলে বৃহত্তর কোনটা হবে 3 বৃহত্তর, তাহলে বৃহত্তর দেখো তো, যদি আমি y এর ভ্যালু 3 ধরি তাহলে বৃহত্তম সংখ্যা কত হবে 47 ইন্টু 3, তাহলে আমার বৃহত্তর সংখ্যাটি হয়ে গেল, বৃহত্তর সংখ্যাটি কত হবে 47 ইন্টু 3, তাহলে 3 ইন্টু 47 করলে কত হয় 141, তাহলে বৃহত্তম সংখ্যা হয়ে গেল 141, অপশন নাম্বার সি 141। ঠিক আছে, বোঝা গেল। চলে আসি আমরা পরের অঙ্কে। প্রত্যেকটা দেখো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, ভালো করে করতে থাকো কিন্তু। বলছে যদি 8456514 সংখ্যাটির প্রত্যেকটি বিজোড় অঙ্কের সাথে 3 যোগ করা হয় এবং প্রতিটি জোড় অঙ্ক থেকে 2 বিয়োগ করা হয়, তাহলে বাম দিক থেকে দ্বিতীয় এবং ডান দিক থেকে তৃতীয় অঙ্কের যোগফল কত। খুব সুন্দর একটা অঙ্ক। বলেছে একটা সংখ্যা দিয়ে দিয়েছি, এর মধ্যে কিছু বিজোড় সংখ্যা আছে, কিছু জোড় সংখ্যা আছে। বলছে যেখানে যেখানে জোড় সংখ্যা আছে তাদের সাথে 2 বিয়োগ করো, জোড় সংখ্যাগুলো থেকে 2 বাদ দিয়ে দাও, আর যেখানে যেখানে বিজোড় আছে বিজোড়গুলোর সাথে 3 যোগ করে দাও। কি বলেছে, এই সংখ্যাটাতে যেখানে যেখানে বিজোড় অঙ্ক আছে তাদের সাথে 3 যোগ করো, যেখানে যেখানে জোড় অঙ্ক আছে সেইগুলো থেকে 2 বাদ দিয়ে দাও, তাহলে যে নতুন সংখ্যাটা দাঁড়াবে তার বাম দিক থেকে দ্বিতীয় অঙ্ক এবং ডান দিক থেকে তৃতীয় অঙ্কের যোগফল কত। তাহলে আমি আগে বারটা দিয়ে দেখি সংখ্যাটা কি দাঁড়ায়। দেখো তো 8 জোড়, তার মানে জোড় থেকে কি করব, সবসময় জোড় থেকে 2 বাদ দিব আর বিজোড়ের সাথে 3 যোগ করব, তাহলে 8 জোড় 2 বাদ দিয়ে দিলাম, দাঁড়ালো 6। ঠিক আছে, 4 জোড়,
2 বাদ দিলাম, দাঁড়ালো 2। 5 বিজোড় 3 যোগ করলাম, দাঁড়ালো 8। 6 জোড় 2 বাদ দিলাম, দাঁড়ালো 4। 5 বিজোড় 3 যোগ করলাম, দাঁড়ালো 8। 1 বিজোড় 3 যোগ করলাম, দাঁড়ালো 4। 4 জোড় 2 বিয়োগ করলাম, দাঁড়ালো 2। তাহলে দেখো জোড়গুলো থেকে আমি 2 বাদ দিয়ে দিচ্ছি, বিজোড়গুলোতে 3 যোগ করে দিচ্ছি, আমার সংখ্যা এটা দাঁড়ালো। এবার কি জানতে চেয়েছে? বাম দিক থেকে দ্বিতীয় এবং ডান দিক থেকে তৃতীয় সংখ্যার যোগফল কত। দেখো বাম দিক থেকে দ্বিতীয় কে আছে 2, ডান দিক থেকে তৃতীয়তে কে আছে 8, বলেছে এই দুটোর যোগফল কত। তাহলে 2 আর 8 যোগ করলে কত হবে? 10 হবে। তাহলে অপশন নাম্বার সি 10 হয়ে গেল আমাদের অ্যান্সার। ঠিক আছে, চলে আসি পরের কোশ্চেনে। 3 নম্বরে সরল করতে দিয়েছে। দেখো 3 নম্বর বলেছে সরল করুন। এটা সরল দিয়েছে, এটা সোজা একটা পাতি সরল দিয়েছে, x + 1 ইন্টু x - 1 ইন্টু x² + 1, এই সরলটা করতে দিয়েছে। আচ্ছা ছোটবেলা থেকে আমরা শিখেছি না a + b ইন্টু a - b এর সূত্র। দেখো আমরা ছোটবেলা থেকে জানি a + b ইন্টু a - b সমান কত? a² - b², a² - b²। এগুলো আমাদের 5, 6 এ করানো হয়। ঠিক আছে, তাহলে দেখো আমি যদি x কে a ভাবি আর 1 কে যদি b ভাবি, যদি x কে a আর 1 কে যদি b ভাবি, তো দেখো তো a + b ইন্টু a - b আছে না? এটা দেখতে a + b ইন্টু a - b এর মতো না? তাহলে আমি এর জায়গাতে লিখতে পারি a² - b²। তাহলে আমি এর জায়গাতে লিখে দিলাম a² - b², আর এটা যেটা ছিল আমি সেটা রেখে দিলাম। আচ্ছা তাহলে x² - 1 এর স্কয়ার করলে তো একই হবে, এইদিকে x² + 1। আবার দেখো তো, আবার সেম না, x² কে যদি a ভাবি আর 1 কে যদি b ভাবি, তাহলে a - b ইন্টু a + b আছে। তাহলে এটাকেও ভাঙলে কি হবে? a² - b²। বুঝতে পারলে? আমি যদি x² কে যদি এবার a ভাবি আর a কে যদি b ভাবি, তাহলে a - b ইন্টু a + b, তাহলে কি হবে? a² - b²। আচ্ছা এই ক্ষেত্রে a মানে কত? x², তাহলে a² মানে x² এর স্কয়ার। বুঝতে পারলে? টোটাল x² টা a, তাহলে a² - b²। তাহলে x² এর স্কয়ার করলে কত হবে? পাওয়ারের পাওয়ার সব সময় গুণ হয়ে যায়, তাহলে স্কয়ার স্কয়ার করলে কত হবে? 4 হবে, 2 দিয়ে 4 -1। তাহলে আমার অ্যান্সার হয়ে গেল x⁴ - 1। দেখো অপশন, দেখো x⁴ - 1, অপশন নাম্বার সি x⁴ - 1। ঠিক আছে, হয়ে গিয়ে থাকলে স্যার পরেরটায় আসি। দেখো কি বলেছে, যদি 13 অঙ্কের এই সংখ্যা, একটা সংখ্যা দেওয়া আছে 13 অঙ্কের, ঠিক আছে, কি 3458762341x98, এই সংখ্যাটা যদি 11 দ্বারা বিভাজ্য হয় তাহলে x এর মান কত হবে। বলেছে সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য। আচ্ছা আমরা নিয়ম জানি, 11 দ্বারা কোনো সংখ্যা যদি বিভাজ্য হয় তাহলে সেই সংখ্যাটির জোড় স্থানে যারা থাকবে, ভালো করে শোনো, সংখ্যাটার জোড় স্থানে যারা থাকবে তাদের যোগফল এবং বিজোড় স্থানে যারা থাকবে তাদের যোগফলের পার্থক্য 11 দিয়ে ভাগ যাবে। কি বললাম দেখো, সংখ্যাটাকে লিখে দিই 3458762341x98, এটা দিয়েছে সংখ্যা। কোশ্চেনে বলে দিয়েছে এটা 11 দ্বারা বিভাজ্য। 11 দ্বারা যদি বিভাজ্য হয় তাহলে এর জোড় স্থানে যারা আছে তাদের যোগফল এবং বিজোড় স্থানে যারা আছে তাদের যোগফলের পার্থক্য সব সময় 11 দ্বারা ভাগ যাবে। তাহলে দেখি, দেখো তো বিজোড় স্থানে কি আছে?
বিজোড় স্থান কোনটা? 1 নাম্বার স্থান, 3 নাম্বার স্থান, 5 নাম্বার স্থান, 7 নাম্বার স্থান, 9 নাম্বার স্থান, 11 নাম্বার স্থান আর 13 নাম্বার স্থান, এগুলো বিজোড় স্থান। তাহলে বিজোড় স্থানে কে কে আছে? 3 আছে, 5 আছে, 7 আছে, 2 আছে, 4 আছে, x আছে আর 8 আছে, বিজোড় স্থানে এরা আছে। তাহলে আমি আগে এদের যোগফলটা বের করে নিই। 3 + 5 + 7 + 2 + 4 + x + 8 যোগ করলে কত হবে দেখো? 3 × 5 = 8, 8 × 7 = 15, 15 × 2 = 17, 17 × 4 = 21, 21 আর 8 = 29। তাহলে 29 প্লাস একটা x ছিল x, এই হয়ে গেল বিজোড় স্থানগুলোর যোগফল। এবার বের করব জোড় স্থানে যারা আছে। তাহলে জোড় স্থানে দেখো কি আছে? 4, 8, 6, 3, 1, 9, এরা জোড় স্থানে আছে। এদের যোগফল বের করি। 4 + 8 + 6 + 3 + 1 + 9 কত হচ্ছে? 8 × 4 = 12, 12 × 6 = 18, 18 × 3 = 21, 21 × 1 = 22, 22 আর 9 = 31। ঠিক আছে, আমি কি করলাম এখন পর্যন্ত? জোড় স্থানে যারা আছে তাদের যোগফল, বিজোড় স্থানে যারা আছে তাদের যোগফল বের করলাম। বলছে যদি সংখ্যাটা 11 দ্বারা বিভাজ্য হয়, যেটা কোশ্চেনে বলে দিয়েছে, হ্যাঁ 11 দ্বারা বিভাজ্য, তাহলে এই দুটোর পার্থক্য, এদের যোগফলের পার্থক্য 11 দ্বারা বিভাজ্য হবে। ঠিক আছে, তাহলে আমি যোগফলের পার্থক্যটা বের করি। 29 + x - 31, এটাই তো ওদের যোগফলের পার্থক্য। যোগফলের পার্থক্য এটা 11 দ্বারা বিভাজ্য হবে। আচ্ছা, 11 দ্বারা বিভাজ্য মানে আমি এমন একটা সংখ্যা এদিকে লিখবো যেটা 11 দ্বারা বিভাজ্য। আমি লিখে দিলাম 0। 0 11 দ্বারা বিভাজ্য না? 0 তো যে কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য। তাহলে আমি এখানে = 0 করে দিলাম। বোঝা গেল? তোমরা বের করে নেবে = 0 করে দেবে। স্যার 0ই হবে? 11 যদি ধরতাম, 22 যদি ধরতাম, হ্যাঁ ধরতাম, কিন্তু কখন ধরতাম? প্রথম আমাকে 0 দিয়ে ধরতে হবে। যদি আমার অ্যান্সারটা নেগেটিভে চলে আসছে বা 2 অঙ্কের চলে আসছে, তখন আমরা এটাকে চেঞ্জ করে 11 লিখব। কিন্তু আমাদের পরীক্ষায় যেগুলো থাকে 0 ধরলে হয়ে যাবে। ঠিক আছে, তাহলে করে দেখি কি হচ্ছে। স্যার x - 31 থেকে 29 বাদ দিলে 2 = 0। তাহলে এখান থেকে আমি বলতে পারবো x এর ভ্যালু স্যার 2, x = 2। -2 ছিল, সমানের এদিকে আসলো +2 হয়ে গেল। তাহলে x এর ভ্যালু কত স্যার? 2। অপশন নাম্বার a +2। ঠিক আছে, চলে আসি তবে আমরা পরের অঙ্ক, 5 নাম্বার অঙ্কে। বলছে 891 স্কয়ার ও 892 স্কয়ার দিয়েছে, এর মধ্যে কতগুলি পূর্ণ সংখ্যা রয়েছে? আচ্ছা, তাহলে আমাকে জানতে হবে পূর্ণ সংখ্যা বের করার নিয়মটা কি। যে কোনো, ধরে নাও বললাম তোমাকে 2 থেকে 13-র মধ্যে কতগুলো পূর্ণ সংখ্যা আছে। তুমি করবে কি স্যার? নিয়ম হচ্ছে শেষ সংখ্যা থেকে প্রথম সংখ্যা বাদ, তার সাথে 1 যোগ। দেখো 13, শেষ সংখ্যা 13, এখান থেকে বাদ দিলাম প্রথম সংখ্যা, তার সাথে সবসময় 1 যোগ। তাহলে 13 থেকে 2 বাদ দিলে 11, 11-র সঙ্গে 1 যোগ করলাম 12। তাহলে 2 থেকে 13-র মধ্যে 12টা সংখ্যা আছে। তুমি হাতে গুনে হিসাব করো, 12টা বেরাবে। অন্য কিছু ধরো, তুমি বের করলে স্যার 5 থেকে 14-র মধ্যে কয়টা সংখ্যা আছে। নিয়ম একই, শেষ সংখ্যা থেকে প্রথম সংখ্যা বাদ দাও, তার সাথে 1 যোগ করে দাও। 14 থেকে 5 বাদ দাও 9, 9-এর সাথে 1 যোগ করে দাও 10। তাহলে 5 থেকে 14-র মধ্যে 10টা সংখ্যা আছে। ঠিক আছে, তাহলে একই রকম ভাবে আমি বলেছে এটার মধ্যে কতগুলো সংখ্যা আছে। তাহলে আমি শেষ সংখ্যা কোনটা? 892-এর স্কয়ার, এটা আমার শেষ সংখ্যা। 892-এর স্কয়ার, এটা আমার শেষ সংখ্যা। এটা থেকে বাদ দিয়ে দিব কোনটা? প্রথম সংখ্যাটা। প্রথমটা কত? ছোটটা কত? 891-এর স্কয়ার। বোঝা গেল? বড় সংখ্যাটা থেকে আমি বাদ দিয়ে দিলাম ছোট সংখ্যাটা, তার সাথে কি যোগ করে দেবো? 1 যোগ করে দেবো, তাহলে বেরিয়ে যাবে। তাহলে এটা থেকে এটা বাদ দিলাম, 1 যোগ করে দিলাম। এবার দেখো তো স্যার, এটা যদি আমি এটাকে a ভাবি, এটাকে যদি b ভাবি, তাহলে a² - b² এর মতো হয়ে গেছে না? তাহলে আমি লিখতে পারবো না a + b × a - b?
তাহলে আমি লিখে দিলাম a প্লাস বি ইন্টু a মাইনাস বি, প্লাস 1 ছিল 1 দিয়ে দিলাম, এটাকে ভাঙলাম a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। আচ্ছা দেখো 2 আর 1 3, 9 আর 9 18, 8 হাতে থাকলো 1, 8 8 16, 1 17। কি করলাম স্যার, 2 আর 1 3, 9 9 18, 8 হাতে থাকলো 1, 8 8 16, 1 17। 892 থেকে 891 বাদ দিলে 1 হবে, তাহলে 1 যোগ, তাহলে 1 দিয়ে গুণ করার মানে স্যার ওটাই থাকবে, সঙ্গে 1 যোগ করে দিই, তাহলে কি হবে 17 8 8 1788। তাহলে এর মিডিলে কয়টা সংখ্যা আছে, এই দুটোর মিডিলে স্যার কটা সংখ্যা আছে, 1788টা সংখ্যা রয়েছে। আচ্ছা এই কোথায় ভুল হলো, 88 কেন হবে স্যার, 84 হবে, সরি সরি সরি, 3 আর 1 যোগ করেছি 4, 1 7 8 4। দেখো অপশন নাম্বার ডি, অপশন নাম্বার ডি, ঠিক আছে, অপশন নাম্বার ডি হয়ে গেল আমার অ্যান্সার। ঠিক আছে, চলে আসি পরের অঙ্কে। এটার শর্টকাটও আছে, ঠিক আছে, শর্টকাটও আছে, কিন্তু শর্টকাটে আর দরকার নেই, তুমি এইভাবেই করবে, কারণ এইভাবে করলে আমরা প্রত্যেকটাই করতে পারি। পরবর্তী অঙ্ক নিয়ে বলছে 1500 টাকা মুদ্রিত মূল্যের বিশিষ্ট একটি পণ্যের বিক্রিতে 5% এবং 12% ক্রমিক ছাড় রয়েছে। মানে 1500 টাকা কোনো একটা জিনিসের দাম লেখা ছিল, যেখানে আমি দুবার ছাড় দিয়েছি, একবার 5%, একবার 12%। তাহলে পণ্যের বিক্রিত মূল্য কত, বানানটা ভুল হয়েছে, স্পেলিং ভুল হয়েছে, বিক্রিত মূল্য সেলিং প্রাইস কত, ঠিক আছে। আচ্ছা দুবার ছাড় দিয়েছি, ঠিক আছে, একবার 5% দিয়েছি, একবার 12% দিয়েছি। দেখো এইরকম যখন অঙ্ক থাকবে যে একই জিনিসের ওপর দুবার ছাড় বা একবার ছাড় দিলাম, একবার আরেকবার অ্যাপ্লাই করছি, এই টাইপের যখন অঙ্ক থাকবে, ধর নাও এরকম বলেছে কোনো একটা জিনিসের ওপর প্রথমে 5% দাম বাড়িয়ে দিলাম, তারপরে 10% কমিয়ে দিলাম, এরকম হতে পারে, বা দুবারই বাড়িয়ে দিলাম বা দুবারই কমিয়ে দিলাম, এই টাইপের যত অঙ্ক থাকবে মাথায় রাখবে আমরা এই ফর্মুলা দিয়ে করব, প্লাস মাইনাস এক্স প্লাস মাইনাস ওয়াই প্লাস মাইনাস এক্স ওয়াই বাই 100, ঠিক আছে। আচ্ছা স্যার কি জিনিস এটা, দেখো এই অঙ্কের ক্ষেত্রে কি বলেছে, দুবার ছাড় দিয়েছে, ছাড় দিচ্ছে মানে কি না নেগেটিভ, বাদ দিচ্ছি, তাহলে প্রথমবার কত 5%, তাহলে -5, মাইনাসটা কেন দিলাম, ছাড় দিচ্ছি বলে। দ্বিতীয়বার কত ছাড় দিয়েছি 12%, তাহলে আবার -12। এই যে এখানে চিহ্নটা সিম্বলটা কিসের উপর ডিপেন্ড করবে এই দুটো চিহ্নের উপর। আমরা কি জানি মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে এখানে হয়ে যাবে প্লাস, একটা প্লাস একটা মাইনাস থাকলে প্লাসে মাইনাসে মাইনাস হতো, দুটোই প্লাস থাকলে প্লাস হতো, ঠিক আছে। তাহলে প্লাস এক্স এর মান 5, ওয়াই এর মান 12, আর এই দুটোর গুণফল ডিভাইডেড বাই 100। দেখো কি হয়, 5 আর 12 -17 প্লাস ওপরে হয়ে গেল 60 ডিভাইডেড বাই 100, 0 0 কেটে দিলাম, মানে হয়ে গেল 17 প্লাস 6, দেখো 6/10 মানে 0.6, তাহলে হয়ে গেল মাইনাস, বাদ দিলে কত হবে 16.4। তাহলে এই আলটিমেট ছাড় কত দিয়েছে 16.4%। এই যে মাইনাসটার মিনিং হচ্ছে ছাড় দেওয়া, তার মানে কত পার্সেন্ট ছাড় পেয়েছে, 16.4% ছাড় পেয়েছে। লেখা ছিল কত 1500 টাকা, 1500 টাকা লিখে রেখেছি, ছাড় পাচ্ছি এত %, তাহলে কত টাকা বিক্রিত মূল্য বের করতে পারবো না, অবশ্যই পারবো। চলো এটা মুছে দিব, মুছে দিই, এবার আমি আসি 16.4% ছাড়, 16.4% ছাড়, তার মানে দেখো সব সময় লিখিত দামের ওপরেই ছাড়টা হয়, কিন্তু আমরা আগেও পড়েছি, আগের সেটগুলোতেও পড়েছি, ছাড় সব সময় লিখিত দামের ওপর হয়। তাহলে লিখিত দামটাকে নিচে লিখবো, দেখো আমাকে কি বের করতে দিয়েছে, আমাকে বের করতে দিয়েছে বিক্রিত মূল্য, তাহলে বিক্রিত মূল্যকে ওপরে লিখবো আর লিখিত দামকে নিচে লিখবো। 16.4% ছাড়, তার মানে 100 টাকা যদি লিখিত মূল্য হয়, তাহলে বিক্রিত মূল্য কত হবে
100 টাকাতে 16.4 টাকা ছাড় দিয়েছি, তার মানে ক টাকায় বিক্রি করেছি? 83.6 টাকায় বিক্রি করেছি, তাই তো হবে। 100 টাকাতে 16.4% ছাড়, তার মানে 83.6 টাকায় বিক্রি করেছি। 100 থেকে 16.4 বাদ দাও, 83.6 হবে। তাহলে 100 টাকাতে হলে এত, আমার কত দেওয়া আছে? 1500 টাকা হলে কত? 100 টাকা লিখিত দাম হলে বিক্রি দাম এটা, 1500 টাকা লিখিত দাম হলে বিক্রি দাম কত? তাহলে 0 0 কেটে দিলাম, এই 0 কেটে দিলাম, ঠিক আছে, সমান। তাহলে কি দাঁড়ালো? গুণ করে দিই, 6 15 90, 90 এর 0, ঠিক আছে, হাতে থাকলো কত? 9, 15 3 15 45, 45 আর 9 54, 54 4, হাতে থাকলো 5, 8 15 120, 120 আর 5 125, ঠিক আছে। এক ঘর আগে দশমিক আছে, আমরাও এক ঘর আগে দশমিক বসিয়ে দিলাম। তাহলে অ্যান্সার হয়ে গেল 1254 টাকা। অপশন দেখো, অপশন 1254 টাকা, অপশন নাম্বার ডি 1254 টাকা, ঠিক আছে। আমি আগে টোটালে ছাড়ের পার্সেন্টেজটা বের করে নিলাম, তারপরে সেটাকে অ্যাপ্লাই করে দিলাম, ঠিক আছে। চলে আসি তাহলে পরের অঙ্কে, চলে আসি 7 নাম্বার অঙ্ক। কি বলেছে? বলছে 5000 অর্থরাশিকে দুটি ভাগে ভাগ করা হলো। একটি অংশ বার্ষিক 5% সরল সুদে ব্যাংকে, একটি অংশ 5% সরল সুদে ব্যাংকে এ তে জমা করা হয় এবং বাকি অংশ 10% সরল সুদে ব্যাংক বি তে জমা করা হয়। মানে দুটা ব্যাংক আছে, একটা ব্যাংক এ, একটা বি। আমার কাছে টোটাল 5000 টাকা ছিল, আমি তার মধ্যে কিছুটা টাকা 5% সরল সুদে এ ব্যাংকে জমা করেছি, আর কিছুটা টাকা 10% সরল সুদে ব্যাংক বি তে জমা করেছি, ঠিক আছে, ভালো কথা। যদি প্রাপ্ত মোট বার্ষিক সুদ হয় 325 টাকা, তাহলে এ ব্যাংকে কত পরিমাণ জমা করেছিলাম? একদম সোজা অঙ্ক এটাও। বলছে আমার কাছে টোটালে 5000 টাকা ছিল, এই 5000 টাকা আমি দুটো ব্যাংক এ আর বি, দুটো ব্যাংকে জমা করেছি, ঠিক আছে। একটাতে 5% করে আমাকে সুদ দিবে, একটাতে 10% করে আমাকে সুদ দিবে। আলটিমেট বছরের শেষে আমি 300 কত টাকা? 325 টাকা সুদ পেলাম। তাহলে কোন এ ব্যাংকে আমি কতটা জমা করেছিলাম বের করতে দিয়েছে, তাই তো? এ ব্যাংকে, হ্যাঁ, এ ব্যাংকে বের করতে দিয়েছে। কিভাবে করব স্যার? দেখো, এটা তো আমরা অ্যালিগেশন মেথড অ্যাপ্লাই করব। একদিকে লিখে দিলাম ব্যাংক এ, একদিকে লিখে দিলাম বি। এ ব্যাংক কত পার্সেন্ট সুদ দেয়? 5%। বি ব্যাংক কত পার্সেন্ট সুদ দেয়? 10%। আমি ফাইনালি কত পার্সেন্ট সুদ পেয়েছি তা তো জানি না, তাহলে বের করতে হবে কত পার্সেন্ট পেয়েছি। দেখো তো, আমি রেখেছিলাম 5000 টাকা, সুদ পেয়েছি কত? 325 টাকা। তাহলে 5000 টাকাতে সুদ পেয়েছি 325, 100তে কত? তাহলে আমার পার্সেন্টেজ বেরিয়ে যাবে না? তাহলে পার্সেন্টেজ যদি বের করি, 5000 টাকায় সুদ পেয়েছি 325 টাকা, তাহলে 100তে কত? দুটো শূন্য কেটে দিলাম, ঠিক আছে। 5 দিয়ে কেটে দিই, 5 দিয়ে কাটলে 5 6 30, 5 দিয়ে কাটছি, 5 6 30, 2 25 হয়ে গেল, 5 5 25, 5 দিয়ে কাটলাম, নিচে হয়ে গেল 10। তাহলে 65/10, 65/10 করলে কত দাঁড়াবে? 6.5, 6.5। আমার নিয়ম কি স্যার? কোনাকুনি বিয়োগ করে দেবো। তাহলে এই দুটো বিয়োগ করলাম, কত হলো? 10 থেকে 6.5 বাদ দিলে 3.5, এদিকে 6.5 থেকে 5 বাদ দিলাম, কত হবে? 1, তাই তো হবে। দশমিক যদি তুলে দিই স্যার, দশমিক তুলে দিলাম, নিচে কত হয়ে যাবে? 10, 5 দিয়ে কেটে দাও, 5 7 35, 5 2 10। তাহলে 2 7/2 অনুপাত 1, তাহলে 2টা নিচে আছে, ওইদিকে ওপরে হয়ে যাবে, বুঝতে পারলে? 2টা ওইদিকে চলে গেলে ওপরে হয়ে যাবে। তাহলে আমার ফাইনালি অনুপাত যেটা দাঁড়াবে, আমি এখানে লিখে দিই, ফাইনালি আমার অনুপাত দাঁড়ালো 7:2, ঠিক আছে। তার মানে এ পাত্রে যদি আমি 7 লিটার, কি 7 লিটার কেন হবে? এ পাত্রে যদি আমি টোটালে 7 টাকা রেখে থাকি, তাহলে বি পাত্রে কত রেখেছি? 2 টাকা রেখেছি। এটাতে যদি আমরা এ ব্যাংকে যদি 7 টাকা রেখে থাকি, তাহলে আমরা বি ব্যাংকে 2 টাকা রেখেছি। তাহলে টোটালে দেখো তো, 9 টাকা যদি রেখে থাকি, টোটালে যদি 9 টাকা রেখে থাকি, তাহলে কোথাও একটা ভুল হচ্ছে। 10 থেকে 6.5 বাদ দিলাম, 3.5 হলো। 6.5 থেকে 5 বাদ দিলাম,
1.5 হলো, ওই সরি 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 একটু ভুল হয়েছে, এখানে বাদ দিতে ভুল হয়েছে, 1 করে দিয়েছি। 10 থেকে 6.5 বাদ দিলাম 3.5 হলো, 6.5 থেকে 5 বাদ দিলাম 1.5 হবে, আমি অন করে দিয়েছিলাম ভুল করে, ঠিক আছে। পয়েন্ট উঠিয়ে দিলাম, 5 দিয়ে কেটে দিই, 5 সাথে 35, 5 দিয়ে কাটলাম 3, তাহলে 7:3, না হলে মিলতো না, সেই জন্যই 7:3। তার মানে কি দাঁড়ালো, এ ব্যাংকে যদি আমি 7 টাকা রেখে থাকি তাহলে বি ব্যাংকে কত রেখেছি, 3 টাকা রেখেছি। তাহলে টোটালে যদি আমার কাছে 10 টাকা থাকে, তার মধ্যে এ ব্যাংকে রেখেছি 7 টাকা, বি ব্যাংকে রেখেছি 3 টাকা। আমাকে কোশ্চেনে কি চেয়েছে, এ ব্যাংকে কত আছে, কোশ্চেন চেয়েছে এ ব্যাংকে। তাহলে 7 3 10, টোটাল 10 টাকা থাকলে আমি এ ব্যাংকে রেখেছি 7 টাকা। তাহলে 5,000 টাকা থাকলে আমি কত রাখবো, আমার কাছে টোটাল কত ছিল, 5,000 ছিল, 0 0 কেটে দিলাম, 5 সাথে 35 00, তাহলে এ ব্যাংকে কত টাকা রেখেছি, 3500 টাকা রেখেছি। অপশন নাম্বার সি, ঠিক আছে, হয়ে গেল। চলে আসি আমরা পরের অঙ্কে, 8 নম্বর অঙ্কে আসি। বলছে 4 জনের গড় ওজন 3 কেজি বৃদ্ধি পায় যখন একজন 53 কেজি ওজনের ব্যক্তিকে নতুন একজন ব্যক্তি দ্বারা প্রতিস্থাপিত করা হয়, তাহলে নতুন ব্যক্তির ওজন কত। বলছে 4 জনের গড় ওজন, একটা জায়গাতে 4 জন ছিল যাদের গড় ওজন 3 কেজি বেড়ে যায় যখন একজন 53 কেজি ওজনের একজন ব্যক্তিকে 53 কেজি ওজনের একজন ব্যক্তিকে প্রতিস্থাপন করা হয় নতুন একজন ব্যক্তি দিয়ে, তখন 4 জনের ওজন 3 কেজি করে গড়ে বেড়ে যায়। তাহলে নতুন ব্যক্তির ওজন কতটা ছিল বের করতে দিয়েছে, ঠিক আছে। মানে কি বলতে চাইছে বোঝো, বলছে একটা জায়গাতে 4 জন ব্যক্তি আছে যাদের গড় ওজন কিছু একটা আছে, আমি ধরে নিলাম এক্স কিছু একটা আছে। বলছে এদের মধ্যে একজন 53 কেজি ওজনের ছিল, এক্স কেজি করে গড় ওজন, একজনের ওজন ছিল 53 কেজি, একে গ্রুপ থেকে বের করে দেওয়া হয়েছে। 53 কেজি একটা লোককে ওজনের একটা লোককে গ্রুপ থেকে বের করে দেওয়া হয়েছে। আচ্ছা, 53 কেজি ওজনের একজনকে বের করে দিলাম, বিনিময়ে 53 কেজি ওজনের একজনকে নিয়ে আসলাম, তাহলে আমার কি গড়টা কখনো চেঞ্জ হবে? আমি 53 কেজি ওজনের একজনকে বের করেছি, বিনিময়ে 53 কেজি ওজনেরই একজনকে আবার নিয়ে এসেছি, তাহলে আমার গড় তো কখনো চেঞ্জ হবে না, গড়টা সেম থাকতো। কিন্তু কোশ্চেনে বলেছে না, আমি এমন একজনকে দ্বারা প্রতিস্থাপন করেছি যাতে করে সবার গড় ওজন 3 কেজি করে বেড়ে যায়। তার মানে দেখো তো, 53 কেজি ওজনের একজন চলে গেছে, বিনিময়ে এমন একজন এসছে যে 4 জনের ওজনকেই 3 কেজি করে বাড়িয়ে দিয়েছে, তাহলে 4 জনের ওজনকে 3 কেজি করে বাড়িয়েছে, মানে টোটালে 12 কেজি বাড়িয়ে দিয়েছে, 12 কেজি বেড়েছে। তো এই যে 12 কেজি বাড়লো, এটা কার জন্য বাড়লো, যে নতুন লোকটা এসেছিল তার জন্য বাড়লো। তাহলে নতুন লোকটার ওজন কত হবে, নতুন লোকটার ওজন হবে 53 প্লাস 12, 65 কেজি। বোঝা গেল? কেন স্যার, যদি 53 কেজি ওজনের একজন বেরিয়েছিল, যদি 53 কেজিরই ঢুকতো তাহলে ওজন বাড়াবাড়ি হতো না, কিন্তু ঢুকেছে এমন একটা লোক যার জন্য 12 কেজি সবার ওজন বেড়ে গেছে, তাহলে নিঃসন্দেহে 12 কেজিটা এরই বেশি ছিল, তাহলে এর ওজন কত ছিল, 53 প্লাস 12 65। যদি সেম অঙ্ক বলতো যে সবার ওজনকে 3 কেজি করে কমিয়ে দিয়েছে, তাহলে 12 কেজি কমালো, তখন এর ওজন হয়ে যেত 53 মাইনাস 12, ঠিক আছে। চলে আসি পরের অঙ্কে। কি বলেছে স্যার, 12:3 সমানুপাত 8:x হলে x এর মান কত। দেখো বলে দিয়েছে, আমরা কি জানি স্যার, এটা চতুর্থ সমানুপাতি, চতুর্থ স্যার দেখো প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ, আমরা চতুর্থ সমানুপাতি, এটা চতুর্থ সমানুপাতি সমান কি হয়, চতুর্থ সমানুপাতি সমান হবে বিসি বাই এ, বিসি বাই এ। তার মানে স্যার বিসি বাই এ, দেখো সি মানে কত, সি মানে 8, বি মানে কত 3, এ মানে কত 12, চতুর্থ সমানুপাতি মানে বিসি বাই এ।
3 দিয়ে কেটে দিলাম 4, 4 দিয়ে কেটে দিলাম 2, তাহলে 2। তুমি ডিরেক্ট অ্যান্সার 2 করে দিতে পারো BC/A করে, বা তুমি যদি এটাকে ভেঙে করতে চাও তাহলে এইভাবে করবে 12:3 মানে 12/3, 12/3 সমানুপাত মানে সমান 8/x। তুমি এখান থেকে x এর ভ্যালু বের করো, x কে নিয়ে চলে আসলাম এইদিকে, নিয়ে চলে আসলাম x সমান কি হবে 3টা 8-এর সাথে গুণ হয়ে গেল, কোনাকুনি গুণ, 3 আর 8 গুণ হয়ে গেল, 12 ছিল 12 চলে আসলো নিচে, 3 দিয়ে 12কে কাটলাম 4 হলো, 4 দিয়ে 8কে কাটলাম 2 হলো, তাহলে 2, x সমান 2। ঠিক আছে, কিন্তু আমরা ডিরেক্ট স্যার মুখস্থ রাখবো ফার্স্ট সমানুপাতি বের করার নিয়ম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, সহজ এটাও, এমন না যে এটা কঠিন, কিন্তু আমাদের পরীক্ষা হলে অত টাইম থাকবে না, মুখোমুখি করতে হবে। ঠিক আছে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এগুলো বের করা শিখে রাখবে। ঠিক আছে, আমাদের অনুপাত সমানুপাত ক্লাসে দেখবে, করানো আছে সুন্দর করে সব ডিটেলসে, না দেখে থাকলে দেখবে ক্লাসগুলো। বোঝা গেল? চলে আসি পরের অঙ্কে। পরের অঙ্কে চলে আসি। স্যার অনুপাত মনে রাখবে, এই যে সমানুপাত চিহ্ন এটাকে সমান চিহ্ন দিয়ে রিপ্লেস করা যায়, আর অনুপাতকে বাই আকারে লেখা যায়। চলে আসছি পরের অঙ্কে, 10 নম্বর। কি বলছে? বলছে 126.4 সেমি ভূমি এবং 54.8 সেমি উচ্চতা বিশিষ্ট একটি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। ভূমি দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে, ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে দিয়েছে। মাথায় রাখবে ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ ভূমি গুণিত উচ্চতা। ঠিক আছে, যদি উচ্চতা বলে দেয়, উচ্চতার ভূমি যদি বলে দেয়, তাহলে ওই ত্রিভুজের ক্ষেত্রফল সমান হবে হাফ ভূমি গুণিত উচ্চতা, হাফ ভূমি গুণিত উচ্চতা। আচ্ছা, হাফ ভূমি কত দেওয়া আছে দেখো তো, ভূমি বলে দিয়েছে 126.4, তাহলে 126.4। উচ্চতা কত আছে 54.8, তাহলে উচ্চতা দেওয়া আছে 54.8। ঠিক আছে, কেটে দেব, 2 দিয়ে কেটে দিলাম, 6 2 12, 3 2 6.2, 63.2 আর হচ্ছে 54.8। তাহলে গুণ করে দিই, 63.2 আর 54.8 গুণ করব। স্যার গুণ করে দিই, 8 2 16 6, হাতে থাকলো 1, 8 2 16 6 হাতে থাকলো 1, 3 8 24 1 25, হাতে থাকলো 2, 6 48 আর 2 50। ঠিক আছে, কেটে দিলাম, 4 দিয়ে 4 2 8, 3 8 3 4 12 2, হাতে থাকলো 1, 4 6 24 1 25, কেটে দিলাম, 5 2 10 0, হাতে থাকলো 1, 3 5 15 1 16 6, হাতে থাকলো 1, 5 6 30 1 31। তাহলে হয়ে গেল 6, 8 5 13 3, হাতে থাকলো 1, 2 1 3, 5 5 10, 6 16 6, হাতে থাকলো 1, 2 1 3 1 4 আর 3। স্যার কটা দশমিক আছে দেখো তো, 1 ঘর আগে দশমিক, এখানে 1 ঘর আগে দশমিক, যেহেতু গুণ হচ্ছে তার মানে 1 ঘর আগে 1 ঘর আগে, তার মানে 2 ঘর আগে দশমিক হয়ে যাবে, তার মানে এখানে একটা দশমিক হয়ে গেল। তাহলে অ্যান্সার হয়ে গেল 34 63.36। তাহলে হয়ে গেল গুণ করে 3463.36। দেখো অপশন, দেখো অপশন নাম্বার ডি, অপশন নাম্বার ডি আমার হয়ে গেল। ঠিক আছে, তাহলে অপশন ডি হয়ে গেল। চলে আসি পরের অঙ্কে। বোঝা গেল স্যার, যখনই একটা ত্রিভুজের ভূমি বলে দিবে, যখন তার উচ্চতা বলে দিবে, আমাদের হাফ ভূমি গুণিত উচ্চতা করলে ক্ষেত্রফলটা বেরিয়ে যাবে। ঠিক আছে, দেখো প্রত্যেকটা কিন্তু আমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন করছি। ঠিক আছে, ভালো করে প্র্যাকটিস করবে, একদম ডিরেক্ট সেন্ট্রালের এই ছোট ছোট পরীক্ষাগুলো থেকে স্যার একদম ডিরেক্ট কোশ্চেন তুলে দেয়, কিন্তু গ্রুপ ডির কোশ্চেন একদম তুলে, একদম ডাটা সহ, কপাল ভালো থাকলে ডাটা সহ কমন পেতে পারো। চলে আসি পরের অঙ্কে। দেখো কি বলছে, এ এবং বি সমীকরণ x স্কোয়ার প্লাস 5x প্লাস 4 ইকুয়াল টু 0 বীজ হলো, এটা একটু ভুল হয়েছে, এটা দেখো কি বলেছে, বলছে এ এবং বি সমীকরণ x স্কোয়ার প্লাস 5x প্লাস 4 ইকুয়াল টু 0 বীজ, মানে
এই সমীকরণের দুটো বীজ হচ্ছে একটা এ একটা বি, ঠিক আছে। তবে এটার ভ্যালু কত বের করতে দিয়েছে, ঠিক আছে। ভাষায় কিছু গন্ডগোল হয়েছে, যাই হোক এ এবং বি হচ্ছে এই সমীকরণের দুটো বীজ, তাহলে এর ভ্যালুটা কত হবে। আচ্ছা কি হবে স্যার, দেখো দুটো বীজ মানে কি, এই সমীকরণটা থেকে আমি এই দ্বিঘাত থেকে এক্স এর দুটো ভ্যালু বেরাবে, এখানে একটা ভ্যালুর ম্যান আমি এ ধরে নেবো আর একটা বি ধরে নেবো, তারপরে ওই ভ্যালুটা এখানে পুট করে দেবো, আমার যেটা অ্যান্সার দিবে সেটাই অ্যান্সার, ঠিক আছে। তাহলে এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 4 ইকুয়াল টু 0 আছে। নিয়ম কি দ্বিঘাত করার, এই 4 দিয়ে এক্স স্কোয়ারের সহগকে গুণ, এক্স স্কোয়ার সহগ 1 আছে, 1 দিয়ে 4কে গুণ করলে 4 হলো। বলছে এই 4কে ভেঙে আমি এই এক্স এর যেটা সহগ আছে কত আছে +5 নিয়ে আসবো, তাহলে 4 1 4 +5 চলে আসবে, তাহলে হয়ে গেল এক্স স্কোয়ার প্লাস, দেখো 4কে ভেঙে আমি 5 নিয়ে আসছি, আমি বলতে পারি না 4x প্লাস x, 4 1 4 প্লাস 4 ইকুয়াল টু 0, ঠিক আছে। দেখো 4x প্লাস x 5x হয়ে গেছে, এই দুটো থেকে x কমন টেনে নিলাম, তাহলে কি পড়ে থাকবে, দুটো x ছিল, একটা x টেনে নিয়েছি, একটা x পড়ে আছে, প্লাস 4x থেকে x টেনে নিয়েছি, 4 পড়ে আছে। একই রকম ভাবে এই দুটো থেকে কি কমন যাচ্ছে, কিছু যাচ্ছে না, 1 টানলাম, তাহলে x প্লাস 4 সমান 0, ঠিক আছে। দেখো তো এটা থেকে আর এটা থেকে আবার x প্লাস 4 কমন যাবে, তাহলে এই দুটো থেকে x প্লাস 4 কমন টেনে নিলাম, কি পড়ে থাকলো, প্রথমটা x, দ্বিতীয়টাতে +1 সমান 0। এবার দুটো সংখ্যার গুণফল 0, তার মানে হয় এটা 0 না হয় এটা 0, তাহলে যদি x প্লাস 4 সমান যদি 0 হয়, আমি ধরে নিই x প্লাস 4 সমান যদি 0 হয়, তাহলে আমি এখান থেকে বলতে পারবো x এর ভ্যালু -4। আবার যদি ধরে নিই x প্লাস 1 সমান 0 হয়, তাহলে আমি এখান থেকে বলতে পারবো x সমান -1, ঠিক হলো। তাহলে আমি x এর ভ্যালু একটা পেয়ে গেলাম -4, একটা ভ্যালু পেয়ে গেলাম -1। তাহলে কোশ্চেনে কি বলা ছিল, কোশ্চেনে বলা ছিল a এবং b হচ্ছে এই সমীকরণের দুটো বীজ, আমি দুটো বীজ পেয়েছি, একটা -4 একটা -1, তাহলে আমি যে কোনো একটা এর মধ্যে a ধরে নেব, একটাকে b ধরে নেব, যে কোনো একটা আমি ধরে নিলাম, a ভ্যালু হচ্ছে -4 আর b এর ভ্যালু হয়ে গেল -1। তাহলে এবার আমি এখানে মানটা পুট করে দিই, ঠিক আছে। চলো মুছে দেব, পুট করে দিই। কি ছিল, a³ প্লাস b³ ডিভাইডেড বাই a² প্লাস b² -4, এটা সমান কত বের করতে দিয়েছে। এর ভ্যালু কত, -4, তাহলে -4 এর কিউব প্লাস b এর ভ্যালু -1, -1 এর কিউব, -4 এর স্কোয়ার প্লাস -1 এর স্কোয়ার -4, তাহলে -4 এর কিউব মাইনাস হবে, যদি মাইনাসের মাথায় পাওয়ারের জোড় সংখ্যা থাকে তাহলে প্লাস হয়ে যায়, মাইনাসের পাওয়ারে যদি বিজোড় সংখ্যা থাকে তাহলে মাইনাসই থাকে, 3 বিজোড় সংখ্যা তাহলে মাইনাস হবে, আর 4 এর কিউব করলে কত হয় 64। দেখো মাইনাসের পাওয়ারে কত বিজোড় সংখ্যা, তাহলে মাইনাস হবে, তাহলে মাইনাস প্লাসে মাইনাস, এখানে একটা প্লাস ছিল আর এখানে মাইনাস, তাহলে প্লাসে মাইনাস আলটিমেট মাইনাস হলো, 1 এর কিউব করলে 1, ঠিক আছে। আচ্ছা মাইনাসের পাওয়ারে জোড় সংখ্যা আছে মানে প্লাস হয়ে যাবে, হয়ে গেল প্লাস, 4 এর স্কোয়ার করলাম 16, ঠিক আছে। মাইনাসের পাওয়ারে জোড় সংখ্যা আছে তাহলে প্লাস হয়ে যাবে, প্লাসে প্লাসে প্লাস, 1 এর স্কোয়ার করলে 1 -4, তাহলে ওপরে হয়ে গেল -64 -1, তাহলে -65, নিচে হয়ে গেল 16 যোগ 1 17, 17 থেকে 4 বাদ দিলাম 13, ঠিক আছে। 13 দিয়ে দেখো 5 13 65 5, তাহলে একটা মাইনাস ছিল, অ্যান্সার হয়ে গেল -5, তাহলে আমার অ্যান্সার হয়ে গেল -5, অপশন নাম্বার এ -5, ঠিক আছে। চলে আসি তবে পরের অঙ্কে, চলে এসেছি পরের অঙ্কে। দেখো বলছে 3 জন পুরুষ 6 দিনে একটা কাজ সম্পন্ন করতে পারে, আর 6 জন মহিলা সেই কাজটি 5 দিনে সম্পন্ন করতে পারে, তাহলে 5 জন মহিলা এবং 6 জন পুরুষ একত্রে কাজটি করতে কতদিন লাগবে, ঠিক আছে। এটা স্যার একটু ভুল আছে কোশ্চেনটা, এটা 6 জন হবে না, এটা 3 জন হবে।
5 জন মহিলা এবং 3 জন পুরুষ, ঠিক আছে, না হলে অপশন মিলবে না। 6 থাকলে অসুবিধা নেই, কিন্তু অপশন মিলবে না, ঠিক আছে, ভালো কথা। আসি, বলছে দেখো তো 3 জন পুরুষ 6 দিনে একটা কাজ সম্পন্ন করতে পারে। আচ্ছা, 3 জন পুরুষের 6 দিন লাগে একটা কাজ করতে। আমি যদি বলি সম্পূর্ণ কাজটা একদিনেই শেষ করব, তাহলে কজন পুরুষ লাগবে? তাহলে 3 6 18 জন লাগবে না? 3 জনের 6 দিন লাগছে, একদিনে শেষ করতে গেলে লোক বাড়িয়ে দিতে হবে, তাহলে একদিনে করতে গেলে কতজন পুরুষ লাগবে? 3 × 6 এতজন পুরুষ লাগবে। ম্যান মানে পুরুষ, ঠিক আছে। আচ্ছা, আবার কি বলেছে? 6 জন মহিলা সেই কাজটি 5 দিনে করে। আচ্ছা, 6টা মহিলার 5 দিন লাগে। একই রকম ভাবে যদি আমি বলি যে একদিনেই সব কাজ শেষ করব, তাহলে কটা মহিলা লাগবে? 6 × 5, তাহলে মহিলা লাগবে 6 × 5। একদিনে করতে গেলে 6 × 5টা মহিলা, 30টা মহিলা লাগবে। তাহলে একদিনে একটা কাজ করতে 18টা পুরুষ লাগে, ওই কাজটা একদিনে করতে 30টা মহিলা লাগে। তাহলে আমি বলতে পারি না 18টা পুরুষের ক্ষমতা সমান হচ্ছে 30টা মহিলার ক্ষমতা। এবার দেখো তো 6 6 কেটে গেল, 6 6 যদি কেটে যায় তাহলে আমি এখান থেকে বলতে পারি 3টা পুরুষ সমান 5টা মহিলা, 3টা পুরুষের ক্ষমতা সমান 5টি মহিলার ক্ষমতা। কোশ্চেন কি দিয়েছে? কোশ্চেন দিয়েছে 5 জন মহিলা এবং 3 জন পুরুষ একত্রে কাজটা সম্পন্ন করতে পারবে কত দিনে। দেখো তো 5 জন মহিলা, তাহলে 5টা ওম্যান আর 3টা পুরুষ। একটু আগে আমি বের করে রাখলাম, দেখো 3 জন পুরুষ সমান 5 জন মহিলা, তাহলে আমি এখানে বলতে পারি না 5 জন মহিলা সমান 3 জন পুরুষ, কারণ আমি দুটোকেই একইতে নিয়ে আসতে চাইছি, হয় দুটোকেই মহিলা করব, নাহলে দুটোকেই পুরুষ করব। তাহলে দেখো তো 5 জন মহিলা সমান 3 জন পুরুষ, তাহলে আমি লিখে দিলাম 3 জন পুরুষ, 5টা ওমেনের জায়গাতে 3টা ম্যান লিখে দিলাম, লিখতেই পারি। তাহলে এটা সমান কত হবে? আচ্ছা, এইদিকে লিখে দিই। তাহলে দেখো 3টা ম্যান আর 3টা ম্যান মানে 6টা পুরুষ। তাহলে আমার বেরিয়ে গেল যে 5টা মহিলা এবং 3টা পুরুষ মানে হচ্ছে 6টা পুরুষ, ঠিক আছে। তাহলে এবার পুরুষ দিয়ে আমরা জানি না, 3 জন পুরুষ 6 দিনে একটা কাজ করে, তাহলে 6 জন পুরুষের কয় দিন লাগবে কাজটা করতে? কোশ্চেনে দেওয়া ছিল 3টা পুরুষের কাজটা করতে 6 দিন লাগে, দেওয়া ছিল। তাহলে একজন পুরুষের কত দিন লাগবে? 6 × 3 দিন। তাহলে 6টা পুরুষের কত দিন লাগবে? 6 জন পুরুষের 6 × 3 ডিভাইডেড বাই 6 দিন, 6 6 কেটে গেল, তার মানে 3 দিন, ঠিক আছে, 3 দিন। তাহলে অপশন নাম্বার বি হয়ে গেল অ্যান্সার, 3 দিন। যদি স্যার এখানে 6 দিন থাকতো, 6 দিন থাকলেও তাই হতো, 6 দিন থাকলে কোনো সমস্যা নাই, তাহলে 6 × 3 = 9, মানে অ্যান্সার 2 হয়ে যেত, কিন্তু অপশনটা মিলতো না, এটাই হচ্ছে সমস্যা। চলে আসি পরের অঙ্কে, 12 হয়ে গেল, আমরা 13 নম্বর অঙ্কে আসি। বলছে ক্ষুদ্রতম সেই সংখ্যাটি নির্ণয় করুন যেটিকে 3 দিয়ে গুণ করলে, যেটিকে 3 গুণ করে 5 15 এবং 35 দ্বারা ভাগ করলে ভাগশেষটি 0 হবে। বলছে সব থেকে ক্ষুদ্রতম সেই সংখ্যাটা বের করো যাকে 3 গুণ করলে, যে সংখ্যাটার সাথে 3 গুণ করলে যেটা সংখ্যা দাঁড়ায় সেটি 5 15 এবং 35 দ্বারা ভাগ করলে ভাগশেষটি 0 হবে। কোশ্চেন বোঝা গেছে স্যার? আমাকে সব থেকে ছোট এমন একটা সংখ্যা বের করতে হবে যার 3 গুণকে যদি 5 দিয়ে ভাগ করি তাও ভাগশেষ 0, যদি 15 দিয়ে ভাগ করি তাও ভাগশেষ 0, যদি 35 দিয়ে ভাগ করি তাও ভাগশেষ 0 হবে। তার মানে বলো তো আমাকে আলটিমেট কি চেয়েছে? আমাকে আলটিমেট এটা বের করতে হবে যে কোন সংখ্যাকে 5 15 এবং 35 দিয়ে ভাগ করলে ভাগফল মিলে যায়। তাহলে কোনটা মিলে যায়? এদের লসাগু। তাহলে এদের লসাগু বের করব। আমি লসাগু করব 5 15 আর 35, এদের লসাগুকে তো ভাগ মিলে যাবে, লসাগু বের করি। 5 দিয়ে যাবে, 5 একে 5, 3 5 এ 15, 5 7 35, তাহলে লসাগু কত হবে? তাহলে এদের লসাগু হয়ে গেল 5 × 3 × 7, এটা হয়ে গেল এদের লসাগু, ঠিক আছে, 5 × 3 × 7 লসাগু।
এবার কোশ্চেন কি বলেছে, আমার এই যে 5 × 3 × 7 যেটাই হোক না কেন গুণ করে, বলছে এটা হচ্ছে সেই ক্ষুদ্রতম সংখ্যা যেটা দিয়ে 5, 15 বা 35 যেটা দিয়েই ভাগ করো এই সংখ্যাটাকে, তোমার ভাগশেষ শূন্য থাকবে। কিন্তু কোশ্চেন অ্যান্সার তো সেটা জানতে চাইনি, জানতে চেয়েছে এমন একটা সংখ্যা যার 3 গুণ করলে এটা হবে। বুঝতে পারলো? আমি তাহলে বুঝতে পারলে আমি সংখ্যাটা ধরে নিলাম, আমি ধরলাম সংখ্যাটা হচ্ছে তাহলে x। তাহলে এর যদি 3 গুণ করি মানে 3 × x সমান এটা হবে 5 × 3 × 7। দেখো 3 3 কেটে গেল, তাহলে x এর ভ্যালু দাঁড়ালো 35। তাহলে 35 সেই সংখ্যাটা যার যদি 3 গুণ করি, তাহলে 3 গুণ করলে এটা দাঁড়াবে। তাহলে এই 3 গুণটাকে তুমি 5 দিয়ে ভাগ করলেও ভাগশেষ মিলে যাবে, 15 দিয়ে করলেও মিলে যাবে, 35 দিয়ে করলেও মিলে যাবে। তাহলে আমি কি করলাম, আগে 5, 15, 35 এর লসাগু বের করলাম। তাহলে সংখ্যাটা যদি x হয় তাহলে 3 × x, 3 × x সমান হচ্ছে এটা, এখান থেকে x এর ভ্যালু বের করলাম। বা তুমি ডিরেক্ট এটাকে 3 দিয়ে ভাগ করে দিতে পারো। ঠিক আছে, তাহলে আমার অ্যান্সার হয়ে গেল 35। চলে আসি পরের অঙ্কে। বোঝা গেল স্যার? বোঝা গেছে? না বুঝতে পারলে, কোথাও যদি বুঝতে না পারো কমেন্ট করবে, পরের দিন আবার ওটাকে বোঝাবো, তারপরে শুরু করবো। চলে আসি 14 নম্বর অঙ্ক। বলছে একটি ক্লাসের 30 জন শিক্ষার্থী একটি প্রতিযোগিতামূলক পরীক্ষা দিয়েছে। ভালো কথা। এর মধ্যে 18 জন শিক্ষার্থী গড়ে 90 নম্বর পেয়েছে এবং এই শ্রেণীর বাকি শিক্ষার্থী গড়ে 80 নম্বর পেয়েছে। তাহলে সামগ্রিকভাবে ক্লাসের গড় কত? দেখো বলছে একটা ক্লাসের 30 জন পরীক্ষা দিয়েছে, টোটালে 30 জন আছে ক্লাসে, পরীক্ষা দিয়েছে। তার মধ্যে 18 জন গড়ে 90 করে পেয়েছে, আর বাকি 12 জন পড়ে থাকলো, বাকি 12 জন গড়ে 80 করে পেয়েছে। তাহলে আলটিমেট টোটালটার গড় কত? একদম সোজা না, দেখো তো বলছে 18 জন পেয়েছে 90 করে, তাহলে টোটাল কত পেয়েছে? 18 × 90, এই 18 জন। বাকি 12 জন পেয়েছে, 80 করে, তাহলে 12 জন টোটালে কত পেয়েছে? 12 × 80। তাহলে এটাই হয়ে গেল 30 জনের টোটাল নাম্বার, 18 জনের টোটাল নাম্বার এটা, 12 জনের টোটাল নাম্বার এটা। এটাই হয়ে গেল 30 জনের টোটাল নাম্বার। তাহলে গড় বের করতে দিয়েছে। গড় মানে কি? টোটালে ছিল 30 জন, তাহলে 30 দিয়ে ভাগ। ঠিক আছে, ভাগ করে দিই। দেখো গুণ করবো, আগে গুণ করবো না কমন টেনে নেবো? কমন টানতেও পারো, চাইলে এমন গুণটা বড় নেই, তুমি এমনি চাইলে এখান থেকে 30 কমন টানতে পারো। আমি গুণই করে দিই। দেখো 18 × 9, 18 × 9 করলে কত হবে? 162। 0 ছিল 0 বসিয়ে দিলাম, প্লাস 8 12 96, 0 বসিয়ে দিলাম, পাই 30। ঠিক আছে, এইভাবেও কাটা যায় স্যার। তুমি যদি যোগ না করেও কাটা যায়, যদি তুমি কাটতে পারো। আর যদি না পারো স্যার যোগ করে নিবে। কিভাবে স্যার? দেখো আমি নিচে 0 কেটে দিলাম। নর্মালি যোগ থাকলে তো আর কাটা যায় না এইভাবে, কিন্তু আমি বললাম আমি 0 কেটে দিলাম, এখানে 0 কাটলাম, এখানেও 0, এখানেও 0, 3 জায়গাতে 0 ছিল, আমি 0 কেটে দিলাম, তাহলে কাটা যাবে। তুমি এমন না যে স্যার এটার সাথে শুধু এটা কাটলাম, 3 জায়গাতে 0 ছিল, কেটে দিলাম। দেখো 3 দিয়ে কেটে দিলাম, 3 দিয়ে কাটলাম, 3 3 9, 3 2 6, তাহলে এটাকেও 3 দিয়ে কাটা যেতে হবে। 3 5 15, 1 12 হয়ে গেল, 3 4 12, তাহলে অ্যান্সার হয়ে গেল 54 + 32, 4 আর 2 6, 5 আর 3 8, তাহলে অ্যান্সার হয়ে গেল 86। ঠিক আছে, আর যদি স্যার অসুবিধা হয় দরকার নেই, এই দুটো যোগ করে ভাগ করে দিই। ঠিক আছে, এই গেল আমার 14 নাম্বার। বোঝা গেল? আচ্ছা, এই অঙ্কটাই আমি অন্যরকম ভাবেও করতে পারতাম। ঠিক আছে, এই অঙ্কটাই স্যার অন্যরকম ভাবে করতে পারতাম। হয় এই অঙ্কটাতে আমার তেমন কোনো লাভ হবে না অন্যরকম ভাবে করে, কিন্তু অন্য অঙ্ক যদি একটু ডাটা বড় থাকে বা একটু বড় দিয়ে দেয়, তখন কিন্তু আমাদের যে প্রসেসটা করতে যাচ্ছি সেটাতে অনেক বেনিফিট হবে। এই অঙ্কে হয়তো তেমন কোনো লাভ বুঝতে পারবে না, কিন্তু অন্য অঙ্কে কিন্তু লাভ হবে। কি স্যার? আমি দেখো কি বলেছে, একটা ক্লাসে 30 জন শিক্ষার্থী ছিল যারা পরীক্ষা দিয়েছে। এর মধ্যে 18 জন গড়ে 90 করে পেয়েছে, বাকি 12 জন গড়ে 80 করে পেয়েছে। তাহলে টোটালে 30 জনের গড় নাম্বার বের করতে দিয়েছে। আমি ধরে নিলাম যে 30 জনেরই গড় নাম্বার 90 করে। আমি ধরে নিলাম 30 জনের গড় নাম্বার 90 করে।
তুমি বললে কেন স্যার ধরবেন? কেন ধরবেন? আমি ইচ্ছা হলো আমার ধরে নিলাম। তোমার যদি ইচ্ছা হয় স্যার ধরে নাও 30 জনেরই 80 করে, তাও হবে। এবার স্যার ধরে তো নিলাম, কিন্তু তারপরে কি করব? দেখো তো 30 জনেরই আমি ধরে নিয়েছি 90 করে, তাহলে আমি এখানে কি বাড়তি বা কি কম লিখেছি? এর মধ্যে 30 জনের মধ্যে 18 জনের 90 করে ছিল, তার মানে 18 জন তো কোনো সমস্যা করেনি। বাকি থাকলো 12 জন। 12 জনের ছিল 80 করে, কিন্তু আমি ওই 12 জনেরও ধরে নিয়েছি 90 করে। তার মানে আমি কত বেশি লিখেছি? দেখো তো, আমি 12 জনের 10 করে বেশি লিখে দিয়েছি না? আমি 12 জনের 10 করে বেশি লিখে দিয়েছি, এইটা আমি বেশি লিখে দিয়েছি, তার মানে আমাকে এটাকে কমিয়ে দিতে হবে। তো এই যে যেটা কমালাম, আমি যেটা কমালাম, এটা আলটিমেট 30 জন থেকেই কমবে, আলটিমেট 30 জনের মধ্যেই ভাগ হয়ে যাবে এটা। তাহলে এক একজনের কত করে কমবে? 0 0 কাটলাম, 3 দিয়ে 12 কে কাটলাম 4, তাহলে 90 থেকে 4 বাদ দিলাম 86। বোঝা গেল? আমি ধরে নিলাম 90 করে ছিল গড়, কিন্তু অরিজিনালি ছিল কি? অরিজিনালি তো ছিল না। তাহলে আমাকে দেখতে হবে যে কত বেশি বা কম লিখেছি। তাহলে দেখো 18 জনের তো অরিজিনালি সত্যি 90 করেই ছিল, তাহলে ওই 18 জনকে নিয়ে কোনো সমস্যা নেই, থাকলো 12 জন এক্সট্রা। ওই 12 জনের ছিল 80 করে, কিন্তু আমি ধরে নিয়েছি না সবারই যেহেতু 90 করে, তার মানে আমি 10 করে বেশি লিখেছি 12 জনের। তাহলে 10 করে যদি বেশি লিখি, তাহলে 10 করে কমিয়ে দিব। তাহলে 12 জনের কত বেশি লিখেছিলাম? 12 × 10, তাহলে আমি এটাকে কমিয়ে দিলাম। এই যে যেটা কমালাম, এটা আলটিমেট 30 জনের মধ্যে ভাগ হয়ে গেল। তাহলে এক একজনের কত করে কমলো? 0 0 কাটলাম, 3 দিয়ে কাটলাম 4, তাহলে 4 করে কমে গেল। তো 90 থেকে 4 বাদ দিলাম 86 হলো। তুমি যদি বলতে না স্যার আমি 80 ধরে করব, তাও হতো। দেখো 80 ধরে কর, আমি ধরলাম সবার গড় 80 করে। তাহলে যদি 80 করে ধরি, তাহলে দেখো তো এই যে 12 জনের 80 করে আছে, তাহলে এরা তো প্রবলেম করছে না। প্রবলেম করছে কারা? এই যে 18 জন যাদের 90 করে। তাহলে এই 18 জনের 90 করে আছে, আমি ধরেছি 80 করে, তার মানে আমি 10 করে কম লিখেছি। কত জনের? 18 জনের। তাহলে আমাকে এখানে 18 জনেরটা বাড়িয়ে দিতে হবে 10 করে। আমি 18 জনের 10 করে কম লিখেছি, আমি এখানে 18 জনের 10 করে বাড়িয়ে দিলাম। আলটিমেট এই যে টোটালটা বাড়লো, এটা 30 জনের মধ্যে ভাগ হয়ে যাবে। তাহলে 30 জনের মধ্যে ভাগ করে দিই, কেটে দিলাম 6। দেখো 80 আর 6 যোগ করলে 86। তুমি যেটা ইচ্ছা ধরে করো, একই অ্যান্সার হবে। ঠিক আছে, চলে আসি তাহলে পরের অঙ্কে। দেখো বলছে 40 ভাগ দিয়ে দিয়েছে স্যার, 40 ভাগ 2⁵ ডিভাইডেড বাই 4 ইন্টু 125 সমান কত? এটা বের করতে দিয়েছে, তাই তো? কিন্তু ব্র্যাকেটটা কি ঠিকঠাক দিয়েছে? দেখো অ্যাকচুয়ালি এই 40টার কিন্তু টোটালটা নিচে আছে, ঠিক আছে? এই যে 40টার টোটালটা নিচে আছে, মানে অ্যাকচুয়ালি এখান থেকে এটা একটা ব্র্যাকেটের মধ্যে আছে, এই ব্র্যাকেটটা এখানে একটা ব্র্যাকেট আছে, এটা ব্র্যাকেট আছে, ঠিক আছে? মানে যেটা বলতে চাইছি স্যার 40-এর নিচে, মানে অ্যাকচুয়ালি এটা লেখাটা দেখে নাও বুঝতে পারো, গন্ডগোল হতে পারে যে কোনটার সাথে কোনটা আছে। অ্যাকচুয়ালি আছে এইরকম 40 ডিভাইডেড বাই 2⁵ ভাগ 4, 2⁵, এটা 25 না, 2⁵, 2⁵ ভাগ 4 ইন্টু 125, এটা আছে, ঠিক আছে? করি দেখো 40। আচ্ছা 2⁵ মানে কত? 2⁵ মানে 32 না? 2 4 8 16 32। 2⁵ মানে 5 বার 2 গুণ মানে 32। 32 ডিভাইডেড বাই 4 ইন্টু 125। তাহলে 40 ডিভাইডেড বাই 32কে 4 দিয়ে ভাগ করলে 8 হবে, কেটে দিলাম 8 হবে, ইন্টু 125। 8 দিয়ে 40 কাটলাম, 5 8 40, তাহলে 5 ইন্টু 125, 5 ইন্টু 125 করলে 625। তাহলে অ্যান্সার হয়ে গেল 625। অপশন নাম্বার সি 625। ঠিক আছে, অপশন সি 625, সমস্যা নেই। বোঝা গেল স্যার? বোঝা গেল? আচ্ছা, এটা ব্যাকেট না দিলে হতো, ঠিকই ছিল, মানে যদি মানে ব্যাকেট না দিতে হবে, কারণ দেখো প্রথমে যদি আমি ভাগ আগে ব্যাকেটের কাজ করব, তাহলে আমি এটার কাজ করে নেব, কত হবে
32 থেকে 4 দিয়ে ভাগ করলাম 8 হলো, তারপরে ভাগের কাজ করব, 40কে 8 দিয়ে ভাগ করলাম 5 হবে, 5 দিয়ে 125কে গুণ করে দেবো 625, একই ব্যাপার, এটাই জিনিস। ঠিক আছে, এই গেল আমার আজকের 15টা অঙ্ক। বাড়িতে প্র্যাকটিস করো, বাড়িতে প্র্যাকটিস করো, করতে থাকো। ঠিক আছে, পরীক্ষা আস্তে আস্তে দেখবে আমরা অনেক কিছু শিখে গেছি, অনেক কিছু আমরা করতে পারছি, কিন্তু তার জন্য বাড়িতে প্র্যাকটিস করতে হবে, ভালো করে প্র্যাকটিস করো। বারবার বলছি, প্রত্যেকটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, ঠিক আছে, প্রিভিয়াস ইয়ারে এসছে এইভাবেই বেছে বেছে দেওয়া হয়েছে, যেটা আমাদের পুলিশে আসার মতন। এমন না যে প্রিভিয়াস ইয়ার আমার রেলের যা ইচ্ছা তা তুলে দিয়ে দেবো, তা না, কিন্তু যেগুলো দেওয়া হয়েছে সেইগুলো একদম পরীক্ষা ওরিয়েন্টেড যেগুলো কোশ্চেন সেগুলোকে এখানে নিয়ে আসা হয়েছে। ঠিক আছে, তো একদম ভালো করে প্র্যাকটিস করতে থাকো। ঠিক আছে, দেখা হচ্ছে পরের ক্লাসে।